আজ নিয়ে মোট 4 দিন আমি শ্রী রামচন্দ্র দেশে ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে কালিঞ্জার ফোর্ট, চুনার ফোর্ট তো আমি দেখে নিয়েছি। আজকের 4 দিনের মাথায় এইখানকার যে সাইট সিন সেগুলো দেখব। আমরা আছি এখন চিত্রকূট। তো চিত্রকূট যে জায়গাটা, সেইখানে শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসের মধ্যে 12 বছর ঠিক এই জায়গাটাতেই ছিল। সো এইটা যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেইখানে বাঁদর, হনুমান ভর্তি। তো বোঝাই যাচ্ছে শ্রী রামচন্দ্র দেশে এসেছি, হনুমান থাকবে না, বাঁদর থাকবে না, সেটা মানা যায় না। আমি এখন যাচ্ছি অনুসইয়া মাতার মন্দিরে। চিত্রকূট থেকে এটা প্রায় 14 কিলোমিটার, ওই সময় লাগে 25 মিনিট থেকে আধ ঘন্টা। চলে এলাম আমরা মন্দিরের কাছে। এই হচ্ছে মন্দাকিনী নদী। নদীর জলটা অসাধারণ নীল কালার। মন্দিরের পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা বেশ বড়, তারই সামনে এই মন্দিরটা। তো আমরা এই সামনে যে নদীটা দেখা যাচ্ছে মন্দাকিনী নদী, এইখানে কিছুক্ষণ মাছ দেখে, এই এত পরিষ্কারই জল যে মাছগুলো দেখে আমরা মন্দিরের দিকে যাব। পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, দেখো পরিষ্কার দেখা যাচ্ছে মাছগুলো। আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে চললাম। তো মন্দিরের ভিতরে অসংখ্য সব দেবদেবীদের যে আগেকার দিনের স্টোরি আছে সেগুলো করা আছে, সেগুলো আস্তে আস্তে আমরা ভিতরে গিয়ে দেখলাম। তো এখানে মাতা আনুসইয়ার যে স্টোরি আছে সেটাও এখানে দেখানো আছে। এই হচ্ছে মাতা আনুসইয়ার মূর্তি। পাশে অনেক দেবদেবীদের মূর্তি করা আছে, পাথরের দিয়ে সব সুন্দরভাবে ডেকোরেশন করা। মন্দিরটা খুবই বড়, ঘুরে দেখতে বেশ সময় লাগবে। তো এক একটা জায়গায় এক এক রকম ভাস্কর্য করা আছে। সো এই জায়গাটা যেমন আম গাছের তলায় গণেশ ঠাকুর রাখা আছে, তো এইটারও একটা স্টোরি এখানে লেখা আছে হিন্দিতে। তো সেগুলো পড়তে পড়তেই সব আমরা এগিয়ে চললাম। এই যে মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি একটা রাধাকৃষ্ণর মূর্তি, পাশে আরও সব দেবদেবীর মূর্তি। এইরকম পুরো মন্দিরটা ঘুরে দেখতে গেলে অনেক দেবদেবীদের মূর্তি সব সুন্দর করে সাজানো আছে। আর তার নিচে হিন্দিতে লেখা আছে যে এই মূর্তির কি স্টোরি আছে। কোথাও রামায়ণের স্টোরি, কোথাও মহাভারতের স্টোরি, চারিদিকে রামায়ণের যে স্টোরিগুলো আছে সব করা। সুগ্রীব, চলো চলো ভিতরে চলো। মন্দিরটা পুরো ঘুরে এসে আমরা বেরিয়ে এলাম। তো এই ঘন্টা না বাজালে নাকি এই মন্দিরতে যে দর্শনটা সেটা অসম্পূর্ণ। তো ঘন্টা বাজিয়ে নিল মৌ। দেখে আমরা আবার ওই নদীর সামনে চলে এলাম মাছ দেখার জন্য। তো এখানে অনেক মাছের খাবারও আছে, তো সেইগুলো আমরা খেতেও দিলাম। নেক্সট যে জায়গাটায় আমরা এলাম সেটা হচ্ছে গুপ্ত গোদাবরী। এইখানে এন্ট্রি ফিস 20 টাকা। তো এই জায়গাটা চিত্রকূটের খুবই ফেমাস জায়গা। এই জায়গাটায় কি আছে, অ্যাকচুয়ালি এই জায়গাটা বলা হয় মা সীতা ও রামচন্দ্র এর ভিতরে একটি গুহা আছে, সেইখানেই থাকতেন। তো সেইখানে সীতাকুণ্ড আছে, সেইখানে মানে বেডরুমে যেমনি একটা পরিস্থিতি হয় সেই রকম গুহার ভিতরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেটা অনেক পুরনো। মা সীতা আর রাম যখন এসেছিলেন সেই সময়কার। তো এইখানে ঢোকার রাস্তা একটাই, তো খুবই সরু জায়গা যেখান দিয়ে ঢুকতে হয়। তো এত লাইন পড়েছে, তো এক এক করেই ঢুকতে হবে আর এক এক করেই বেরোতে হবে। একসঙ্গে দুজন ঢুকতে পারবে না, ওদিক দিয়ে আসতেও পারবেন না। তো দেখে বোঝাই যাচ্ছে এই সরু জায়গার মধ্যে দিয়ে ঢুকতে হবে। আর ভিতরের স্পেসটা এতটাই বড় যে বিশ্বাস করা যাবে না যে এই সরু ভিতরে দিয়ে যাওয়ার পরে ভিতরের স্পেসটা এতটাই বড়। মানে সেই সময়কার কি আশ্চর্য জিনিস যে না দেখলে বোঝা যাবে না। তো এই মৌ আস্তে আস্তে এগিয়ে চললো। তো দেখতেই পাচ্ছেন মানে
এই এত সরু ভিতরে একটা জায়গা দিয়ে এই ঢুকে এই ভিতরে স্পেসটা ঠিক এই রকম, পুরো পরিষ্কার বড় একটা জায়গা। এই জায়গাটা পুরোপুরি প্রকৃতি দ্বারা সৃষ্টি, এটা কেউ হাতে তৈরি করেনি। এই জায়গাটায় মা সীতা ও রামচন্দ্র এইখানেই থাকতেন। এইখানেই আছে সীতাকুণ্ড, যেখানে মা সীতা স্নান করতেন। এই যে লেখা আছে সীতাকুণ্ড, বোঝাই যাচ্ছে যে এইখানেই মা সীতা স্নান করতো। এই যে এখানকার পবিত্র জল সবাই মাথায় ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো এটা দেখে আমরা এগিয়ে চললাম গোদাবরী নদীর যে উৎপত্তি সেই জায়গাটায়, যে পাহাড়ের ভিতরে দিয়ে কোথা দিয়ে যে গোদাবরী নদীটা উৎপত্তি হয়েছে, এত জল কোথা থেকে আসছে সেটাই আমরা দেখতে এগিয়ে চললাম। তো তার আগে এখানে একটা মন্দির আছে, যার পাহাড়ের ওপর দিয়ে একটা শিলা বেরিয়ে এসছে যেটা আটকে আছে, সেটাও খুব দেখতে সুন্দর। এই যে এত বড় পাথরটি দেখা যাচ্ছে, এইটা পাহাড় ফুঁড়ে বেরিয়ে এসছে, তো পুরোটাই আটকে আছে ওপরে, সেটা পড়ছেও না। তো এই যে মন্দিরটা আছে, এইটা আমরা দেখে, এটা পুরোপুরি একটা গুহার ভিতরে। তো আমরা দেখে এইটা বেরিয়ে এলাম। এই গুহা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গুপ্ত গোদাবরীর যে উৎপত্তি স্থল, কোথা থেকে পাহাড়ের ভিতর দিয়ে গুহার ভিতর দিয়ে যে জলটা বয়ে আসছে সেটা আমরা দেখার জন্য এগিয়ে যাব। পাহাড়ের নিচে যে পাথরের এত সুন্দরভাবে একটা কাজ হতে পারে, সো সেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না। এই যে ছুঁয়ে ছুঁয়ে মুখ দেখছে, এটা কীভাবে যে তৈরি হয়েছে এত বছর আগে, সত্যি ভাবার বাইরে। এবার আমরা এই গুহা থেকে বেরোবো। তো কিছুটা সময় বাইরে থেকে লোক ভিতরে ঢোকায়, আর এবার কিছুটা সময় পরে আবার একসঙ্গে বের করে। তো এতটাই ছোট রাস্তা যে একবারে ঢুকে একবারে বেরোনো যায় না। তো আমরা বেরিয়ে এবার চলে এলাম গুপ্ত গোদাবরী উৎপত্তিস্থলে, যে গোদাবরী নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। এই গুহার ভিতর থেকেই জলটা চলে আসছে কন্টিনিউ। তো আমরা এই জলের ওপর দিয়ে গিয়ে, ভিতরে পাথরগুলো খুবই ধারালো, সেখানের ওপর দিয়ে হেঁটে হেঁটে কোথা দিয়ে যে পাথরের থেকে এত জল আসছে সেটা দেখতে আমরা এগিয়ে গেলাম। খুবই আস্তে আস্তে পা ফেলে আমরা গুহার ভিতরে আরও এগিয়ে চললাম। পাথরের এত ধারালো হয়ে আছে পাথরগুলো, যে পা ঠিকঠাক না ফেললে নয় পা মুচকে পড়ে যাবে, নয় পাটা কেটে যাবে। তো তার মধ্যেই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। যত ভিতরে যাচ্ছি বেশ সুন্দর একটা গুহা, এত সুন্দর জলের ধারা বয়ে বয়ে এত সুন্দর স্ট্রাকচার হয়ে গেছে, সে না দেখলে ঠিক বোঝা যাবে না। এটা পুরোপুরি পাহাড়ের ভিতরে, পাহাড়ের ভিতর দিকে জল বয়ে আসে। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর পাথরগুলো জলের যে ধারা গেছে সেইভাবেই তৈরি হয়েছে। তো সবাই মিলে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। যত সামনের দিকে এগিয়ে চলছি তত আস্তে আস্তে রাস্তাটা প্যাসেজটা ছোট হয়ে যাচ্ছে। তারপরে মানে একটা মানুষই যেতে পারবে আর একটা মানুষই আসতে পারবে, ওরা মানে একসঙ্গে দুটো মানুষ আপ ডাউন করতে পারবে না। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। তো গিয়ে সামনে দেখবো যে জলটা ঠিক কোথা থেকে বেরোচ্ছে, ধারাটা যেটা গুপ্ত গোদাবরী, যে গোদাবরী নদী সেটা উৎপত্তি, সেটাই আমরা এগিয়ে গিয়ে দেখব। এই যে সামনে যে লাল কাপড়গুলো দেখা যাচ্ছে, এইখান থেকেই নদীটার উৎপত্তি। এর নিচে দিয়ে জলটা বয়ে আসছে। তো আমাদের ওখানে ভিডিও করতে দেয়নি, আমি দূর থেকে যতখানি পেরেছি ততখানি করেছি। তো এই যে জলের ধারা বয়ে আসছে এইখান থেকে, এইটাই হচ্ছে গুপ্ত গোদাবরীর উৎপত্তি। গুপ্ত গোদাবরী দেখে আমরা চলে এলাম সপ্তিক শিলা। তো এই জায়গাটাকে বলা হয় যে ভগবান রামচন্দ্র যে পায়ের ছাপ ঠিক এই জায়গাটাতেই আছে। এই যে অরেঞ্জ কালার মার্কিং করা আছে, তো এইগুলোই এইখানকার যে ব্রাহ্মণ আছে তারা বুঝিয়ে বলছিলেন যে কোনটা পায়ের ছাপ, কোনটা আঙুলের ছাপ। তো আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ এরপরে আমাদের আরও দুটো স্পট ছিল। তো এইটা দেখে আমরা বেরিয়ে চলে গেলাম হনুমান ধারার দিকে। হনুমান ধারা যাওয়ার রাস্তাতেই পড়লো এই যে এত হনুমান আর বাঁদরের দল। তো রাস্তায় আমরা দাঁড়িয়ে, কিছু মুড়ি ছিল আমাদের কাছে, সেগুলো মুড়িগুলো খেতে দিলাম। তো ওরা প্রথমে মুড়ি খাচ্ছিল না, তারপরে পরে আবার এসে ওরা মুড়িটা খেলো। তো আমরা মুড়িটা খাইয়ে এগিয়ে চললাম হনুমান ধারার দিকে। হনুমান ধারা চিত্রকূটের আর একটা খুবই জনপ্রিয় তীর্থ। সেইখানে হনুমান লঙ্কায় গিয়ে যে আগুন লাগিয়েছিল, তার যে লেজটা
নিভিয়েছিল সেই যে ধারায়, সেই ধারাটার নামই হচ্ছে হনুমান ধারা। সো এই হনুমান ধারাটা ঠিক না গেলে বিশ্বাস করতে পারতাম না যে এত এই পাহাড়ের ওপরে ওই যে দেখা যাচ্ছে সোজা ওই মন্দিরের ওপরে জলটা ঠিক কোথা থেকে আসছে, আর ঠিক হনুমানের ঠিক লেজেই এসে পড়ছে। আর সেটা মানে জাস্ট ভাববার বিষয় যে ওই লেজে এসে পড়েই ওই জল যে আগুনটা লেগেছিল সেই আগুনটা নিভিয়েছে। তো আমরা চলে এলাম হনুমান ধারার যে মন্দিরে যাওয়ার রাস্তা, এই রাস্তাতে আমাদের হেঁটে হেঁটে ওই পাহাড়ের ওপরে উঠতে হবে। বেশ অনেকটা রাস্তা, অনেকক্ষণ সময়ও লেগেছে আমাদের উঠতে। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলাম। এই যে বাঁদরগুলি, এদের দিয়ে খুব সাবধান। এদের টার্গেট হচ্ছে যাদের হাতে প্রসাদ থাকবে সেটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে যাওয়া। তো আমাদের পিছন পিছন অনেকক্ষণ আমাদের ধাওয়া করেছিল। আমি বগলের ভিতরে প্রসাদটা লুকিয়ে লুকিয়ে উঠেছি। আমার পিছনে অনেকগুলো বাঁদর এসেছিল, বাট আলটিমেটলি নিতে পারিনি। যা হোক করে আমি মন্দির অবধি পৌঁছাই। তো এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠলাম, বেশ কষ্ট হয়েছে। এখানে রোপেও আছে, বাট সেই সময় রোপে আমাদের চালু হয়নি। তো আলটিমেটলি আমরা হেঁটেই উঠলাম। এরপর আরও একটা আমাদের ট্যুরিস্ট প্লেস আছে, তো সময় আমরা নষ্ট করিনি। তো আমরা হাঁটা দিলাম এই সিঁড়ি ধরে উপর দিকে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে জলটা বেরোচ্ছে, এইটা ঠিক যেখানে লেজ থাকে সেই জায়গাটাতেই জলটা পড়ছে। আর এই যে মূর্তিটা যেটা দেখা যাচ্ছে, এটা পুরোপুরি তৈরি হয়েছে নিজে থেকে। তো এটা কেউ তৈরি করেনি। তো একটা আশ্চর্য ব্যাপার। তো আমরা এই জিনিসটা দেখে নেক্সট যে আমাদের সাইট সিন আছে সেইটা আমরা চলে গেলাম। বেশ ভালো না মন্দিরটা? কাজ চলছে, এগুলো লাগাচ্ছে। ভেঙে গেছিল? না না, আমার নতুন দেখে বাহ, এই জায়গাটার নাম হলো গণেশবাগ, চিত্রকূটের আর একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পট। তো আমরা এই জায়গাটা আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, তো বেশিক্ষণ আমরা এখানে সময় কাটাইনি। কিছু ছবি ভিডিও করে আমরা চলে গেলাম। নেক্সট আমাদের আরেকটা মন্দির দর্শন করার আছে, সেই মন্দিরটা দর্শন করতে চলে এলাম আমরা কামাতনাথ মন্দিরের কাছে। কথিত আছে যে এই মন্দির দর্শন না করলে আর যে আমরা এতগুলো যে তীর্থস্থান দর্শন করলাম তার কোনো মানে হয় না। তো আমরা সন্ধেবেলাতে প্রায় রাতই হয়ে গেছিলো, এটা দর্শন করে কামাতনাথ যে মন্দিরটার যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা দর্শন করে আমরা আবার আজকের একটু চিত্রকূটের যে আর বাকি যে মন্দিরগুলো দেখা হয়নি সেইগুলো দেখতে আমরা চিত্রকূট চলে যাব। আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে যে মূর্তিগুলো, এটা হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণের। আর এই হচ্ছে কামাতনাথ মন্দিরের অরিজিনাল যে প্রভু, তার মূর্তি। আমরা চলে এলাম চিত্রকূটের যে গেট, সেই চিত্রকূটের গেটের সামনে আমরা এগিয়ে যাব। চিত্রকূটের যে নদীটা, সেই নদীটার সামনে আজকের ওইখানকার যে আর যে মন্দিরগুলো আগের দিন দেখা হয়নি সেই মন্দিরগুলো দেখব। এই নৌকাগুলো সত্যিই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রাত্রে তো খুবই দেখতে ভালো লাগছে। আজকেরও ভেবেছিলাম যে চড়বো, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আমরা এখানকার যে মন্দির আছে সেই মন্দিরগুলো দর্শন করে আমরা হোটেলে ব্যাক করব। চিত্রকূটে আজকের আমাদের লাস্ট ডে। তো আমরা এইখানে যে রাজপ্রাসাদের মতো যে বাড়িটা আছে এইটা দেখে আমাদের এইখানে যাত্রা শেষ। তো পরের দিনে আমরা বেরিয়ে যাব কুম্ভ মেলা, যেটা প্রয়াগরাজে হচ্ছে, সেটা দেখার জন্য। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব প্রয়াগরাজের জন্য, সেটা দেখব, সেইখানকার সাইট সিন ঘুরবো, তারপরে আমরা বেনারস যাব। তো এই মন্দিরের ভিতরটা ঠিক কেমন সেটা ভিতরে গিয়ে দেখব।